আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের রোগী না পেয়ে হতাশ কলকাতা, অবিশ্বাস্য যা ঘটছে। চরমোনাই পীরের উপর হামলাকারী সেই স্বপন আটক। গাজা খালি করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছে ইরান। এবার বিস্তারিত। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর বর্তমান অবস্থা নিয়ে মানবজমিন এক প্রতিবেদনে জানিয়েছে যে সেখানকার বেশিরভাগ অনেকাংশে নির্ভরশীল বাংলাদেশি রোগীদের উপর। ফলে বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ান সভাপতি রূপক বড়ুয়া জানান, কলকাতার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় 20 থেকে 25 কোটি রুপির মতো আয় হতো। জুলাইয়ে যা 20% মতো কমেছে। আগস্টের পর থেকে তা কমতে কমতে 10%-এর নিচে নেমে এসেছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদল ও তারপর অশান্তির জেরে এবং ভারতীয় ভিসার নিয়ন্ত্রণের জন্য চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশের সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। চূড়ান্ত গুরুতর ও আপৎকালীন অসুস্থ ছাড়া মেডিকেল ভিসাও ভারত সরকার ইস্যু করছে না। ফলে আগস্টের পরবর্তী 2-3 মাস পুরনো মেডিকেল ভিসায় কিছু রোগী এলেও নতুন করে মেডিকেল ভিসার ক্ষেত্রেও কড়াকড়ির কারণে এখন তা বন্ধ। অনেকে নিরাপত্তাজনিত কারণেও আসছেন না। ভাষাগত সাযুজ্য, সুবিধাজনক থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসা খরচের স্বল্পতার জন্য লাখ লাখ বাংলাদেশির স্বাভাবিক পছন্দ ছিল কলকাতা। হার্টের অসুখ থেকে শুরু করে নিউরো সার্জারি, ক্যান্সার, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজিক্যাল সমস্যা, অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি কিংবা বন্ধ্যত্ব সবকিছুর চিকিৎসাতেই বাংলাদেশিরা ঢাকার চেয়ে কলকাতাকে ভরসা করতেন বেশি। ভারতে বিদেশ থেকে চিকিৎসা করাতে রোগীদের মধ্যে 69% এসেছেন বাংলাদেশ থেকে এবং এর বেশিরভাগই বেছে নিয়েছেন কলকাতায়। 10 থেকে 12টি বেসরকারি হাসপাতালেই থাকতো বাংলাদেশি রোগীদের যাতায়াত। কলকাতায় মণিপাল গোষ্ঠীর অধীন 4টি হাসপাতালে গত 7 দিন ধরে বহির্বিভাগে নতুন বাংলাদেশি রোগী নেই বললেই চলে। সূত্রের খবর, আগের মাসে 2300-2400 রোগী বাংলাদেশ থেকে আসতেন, কিন্তু এখন বাংলাদেশের কোনো রোগী নেই ইনডোর বিভাগেও। কর্তৃপক্ষ মনে করেন এই অবস্থা আরও কিছুদিন চলবে। বাংলাদেশের রোগীরা মূলত নগদে চিকিৎসার খরচ মেটাতেন, ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে হাসপাতালকে। রুবি জেনারেল সিজিএম অপারেশন শুভাশিস দত্ত বলেন, আগে পড়শি দেশ থেকে দিনে 35 থেকে 30 জন রোগী আসতেন। গত 1 তারিখ থেকে নতুন রোগী ভর্তিও হননি। তার কথায় আর্থিক ক্ষতি তো হচ্ছেই। আর টেগোর হাসপাতাল সূত্রের খবর, বহির্বিভাগে দিনে 150 জনের বেশি বাংলাদেশি রোগী আসতেন, সেখানে শেষ কয়েকদিনে তা কমে শূন্যে দাঁড়িয়েছে। রোগী ভর্তিও নেই। বড় বড় বেসরকারি হাসপাতাল ছাড়াও বাংলাদেশি রোগীর অভাবে কলকাতা ও শহরতলির ছোট মাঝারি হাসপাতালগুলোর অবস্থা খুবই সংকটজনক। এইসব হাসপাতাল ও নার্সিংহোমের ব্যবসার বড় অংশ আসত বাংলাদেশের রোগীদের চিকিৎসা থেকে। ফলে নগদের অভাবে ভুগছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিউরোসার্জন জানান, বাংলাদেশের রোগীরা মূলত চিকিৎসা করান নগদে। তাদের সংখ্যা কমতে কমতে শূন্যে নেমে আসায় প্রভাব পড়েছে চিকিৎসকদের উপরেও। অস্ত্রোপচারও বন্ধ। এখন ভরসা ভারতের রোগীরা। অর্থনীতিবিদরা মনে করছেন, চিকিৎসা পর্যটকদের সংখ্যা কমায় কলকাতা তথা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ধাক্কা লাগবে। কারণ কলকাতার বিভিন্ন বড় বড় হাসপাতাল থেকে হোটেল, রেস্তোরাঁ ব্যবসা চিকিৎসার কারণে আসা বাংলাদেশিদের উপর নির্ভরশীল। দিল্লির আর্থিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের সমীক্ষা অনুযায়ী ভারতের চিকিৎসা পর্যটন শিল্পে সবথেকে বড় অংশীদার ছিল বাংলাদেশ। গত বছরের আগস্টে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পরে ভারতের চিকিৎসা পর্যটন ক্ষেত্র ধাক্কা খেয়েছে। চিকিৎসা পর্যটন কমেছে, ফলে হাসপাতাল ও তার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে যার প্রভাব দেখা যাচ্ছে। 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার প্রধান অভিযুক্ত স্বপনকে আটক করা হয়েছে। নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় সেনাবাহিনী ও বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে। এর আগে বিকেল থেকে স্বপনের বাসা ঘিরে রাখে ইসলামী আন্দোলনের একদল নেতাকর্মী সহ মুসল্লিরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, 2023 সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের দিন নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোট কেন্দ্রে প্রবেশ নিয়ে ফয়জুল করিমের উপর হামলা চালানো হয়। সেই হামলার মূল হোতা স্বপন। স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখেন দলটির নেতাকর্মীরা। এরপর পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হন এবং তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, একজন আওয়ামী লীগ নেতাকে মুসল্লিরা অবরুদ্ধ করে রেখেছিল, এমন খবর পেয়ে তাকে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজা খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে ইরান। তেহরান বলেছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ফিলিস্তিনিদের, বাইরের কোনো শক্তির নয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় গাজা সংকট কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয় নয়, বরং এটি আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থের লড়াইয়েও কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে হস্তান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং গাজায় যুদ্ধবিরতির পরও চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামী দেশগুলোর প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদিকে ফিলিস্তিন ঘিরে থাকা 5টি আরব দেশ এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার বাসিন্দাদের পুনর্বাসনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেন এবং যে কোনো উপায়ে ফিলিস্তিনিদের জোরপূর্বক হস্তান্তরের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দেন। বৈঠক শেষে এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সংঘাত বাড়িয়ে তুলবে। রয়টার্স জানিয়েছে, এ নিয়ে 5 আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি যৌথ চিঠি দিয়েছেন। চিঠিটি সোমবার পাঠানো হয়। এছাড়া চিঠিতে সই করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখ। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।